আমরা প্লাস্টিক সার্জারির কথা বলি তখন প্লাস্টিক সার্জারিটা মাথা থেকে নিচে পায়ে আঙ্গুল অবধি অনেক কিছুই করা হয়। কসমেটিক সার্জারি মানে হচ্ছে ওর কোনো রোগ নেই, ওর ইচ্ছে আছে, ওর একটা ইচ্ছে আছে যে আমি এরকম দেখতে চাই বা এরকম হতে চাই। বুড়ো আঙুল হারিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, কাজই করতে পারছে না হাতে, বা মোর দ্যান ওয়ান আঙ্গুল হারিয়ে গেছে, তো আমরা পায়ে আঙুলকে হাতে ট্রান্সফার করতে পারি। হাত কেটে বেরিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, আমরা জুড়ে দিতে পারি। তো এগুলো কোনো রোগ নেই, কিন্তু ওরা বডি কিছু চেঞ্জ করতে চায়, যাকে তুমি বললে না বডি কারেকশন বা ফিগার কারেকশন। তো কেউ ধরুন মুখের ক্ষেত্রে অনেকেই আছে যারা একটু বয়স হয়ে গেছে, একটু স্কিন লুজ হয়েছে, ওরা চায় যে স্কিন কী করে আগের মতন হবে। কেউ চায় যে রিঙ্কলস হয়ে গেছে কিছু, কী করে ঠিক করা যাবে। কারো একটু ওয়েট বাড়ার জন্য ডাবল চিন হয়ে গেছে, এখানে মনে হচ্ছে যে এটা একটু লুজ হয়ে গেছে, ওগুলো ঠিক করায়। অনেকেই বিয়ের আগে নাক কারো অত ভালো নয়, বসে আছে, ওরা চায় যে এর জন্য প্রবলেম হচ্ছে। এটা একটা মানে একরকম ডিসঅর্ডার আছে সাইকিয়াট্রিক, যাকে বলে বডি ডিসমরফোফোবিয়া, মানে নিজের বডি নিয়ে খুশি নয়। লেপটা যেরকম দেখলে ভালো লাগবে সেরকম নয়, বা এরকমও হতে পারে যে বডিতে একনি হয়েছিল, তার জন্য অনেক স্পট হয়ে গেছে, কোনো ছোটোখাটো ইনজুরির জন্য স্পট হয়ে গেছে। তো দেয়ার লট অফ প্রবলেম যেগুলো জেনুইন, যেগুলোকে কারেক্ট করলে ওই লোকের অনেক উপকার হবে। যতক্ষণ না বটক্সে এফেক্ট যাচ্ছে, একটা চোখ বড় একটা চোখ ছোট এরকম হতে পারে। সময় কাগজে আসে যে অমুক মডেল লাইপোসাকশন করালো বা ফ্যাটি ইঞ্জেকশন করালো, ওর কিছু একটা প্রবলেম, মারা গেল। এটা হয় না? এটা হয়। লোকে এক্সপেকটেশন 100 কেজি ওয়েট আছে, লোকে এসে বলে যে আমার লাইপোসাকশন করে দিন। এবার লাইপোসাকশনের লিমিট আছে, আপনি একবারে 6-7 কেজির বেশি ফ্যাট বার করতে পারেন না। সে যদি তুমি নিজে বডি নিয়ে যদি ইফ ইউ আর হ্যাপি, তাহলে কেন কিছু করবে। আমার তো নিজে মনে করি বিইং এ সার্জন অলসো, যে নিজে বডি তো খুব অসুবিধা হলেই হাত লাগাতে দেবে। আগে যেমন লোকে অপারেশন শুনেই ভয় পেত, এক্স্যাক্টলি, মানে আমরা তো এখনো ভয় পাই। আর এখন কিন্তু বেশ কিছু আছে ইয়াঙ্গার জেনারেশন যারা বলে যে কি ব্যাপার আছে, আমি জাস্ট যাবো, এটা করিয়ে চলে আসবো, কিছু প্রবলেম না। আচ্ছা, এই ধরনের কিন্তু অনেকেই, স্পেশালি যদি আমেরিকান সাইটসগুলো দেখেন তো দেখবে ইটস অ্যান অফিস প্রসিজার। অফিস প্রসিজার মানে যেমন আমি তোমার কাছে এসছি, তুমি এসছো, আমি কিছু একটা করে দিলাম, আর তুমি চলে গেলে হয়ে গেল। বাট অতটা অ্যাকচুয়ালি সিম্পল নয়। হ্যাঁ, এতটা ইজি নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন প্লাস্টিক সার্জন ডক্টর অনুপম গোলাশ। এই পডকাস্টে আমরা এমন অনেক বিষয় নিয়ে কথা বলবো যা শুনে রীতিমতো চমকে উঠবেন আপনারা। বডি রিকনস্ট্রাকশন থেকে শুরু করে কসমেটিক সার্জারি সব থাকবে আজকের এই পডকাস্টে, সঙ্গে থাকুন। স্যার, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন স্যার? আমি খুব ভালো। চেষ্টা তো করা হয় ভালো থাকার, যত ফিট থাকবে তত কাজ করবে। আজকে আমাদের যে সাবজেক্টটা, এটা নিয়ে যখন আমি একটু স্টাডি করছিলাম, মানে সত্যি সত্যি মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো ম্যাজিক দেখছি। মানে এটাও সম্ভব, মানে একটা মানুষের পায়ের আঙ্গুল থেকে তার হাতের আঙ্গুল বানিয়ে দেওয়া, বা একটা মানুষের হাত কেটে বাদ চলে গেছে, আপনারা কত সহজে জুড়ে দিচ্ছেন যা খুশি। মানে ধরুন আপনাদের ছুরিকাচির তলায় একটা মানুষ গেল, সে কত কিছু চেঞ্জ করতে পারে চাইলে। এমনিতে যখন আমরা প্লাস্টিক সার্জারির কথা বলি তখন প্লাস্টিক সার্জারিটা মাথা থেকে নিচে পায়ে আঙ্গুল অবধি অনেক কিছুই করা হয়। তো লোকের ধারণা কিন্তু নর্মালি হয় যে প্লাস্টিক সার্জারি মানে ওই কিছু ফিল্ম স্টারকে দেখে, কিছু মডেলস দেখে, যারা সব কসমেটিক সার্জারি যেগুলো হয়, ওরা মনে করে যে ওগুলোই প্লাস্টিক সার্জারি। ওটা কসমেটিক সার্জারি নিশ্চয়ই, কিন্তু প্লাস্টিক সার্জারি তো অনেক ধরনের রিকনস্ট্রাকশন আছে। যেমন তুমি বললে যে কারো বুড়ো আঙুল হারিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, কাজই করতে পারছে না হাতে, বা মোর দ্যান ওয়ান আঙ্গুল হারিয়ে গেছে, তো আমরা পায়ে আঙুলকে হাতে ট্রান্সফার করতে পারি। হাত কেটে বেরিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, আমরা জুড়ে দিতে পারি। তো এগুলো পেশেন্টের রিয়েল লাইফ চেঞ্জিং, এগুলো শুধু দেখার জন্য নয়, এটা হচ্ছে যাতে পেশেন্টের লাইফে কিছু চেঞ্জ হচ্ছে। মানে এটা ভাবতেও তো খুব অবাক লাগে। মানে আমরা কিন্তু আগে ভাবতেই পারতাম না যে এই ধরনের সার্জারি আমাদের কলকাতায় হচ্ছে এবং এই লেভেলে গিয়ে হচ্ছে। মানে আজকে আপনার সঙ্গে যখন আমি অফ ক্যামেরা কথা বলছিলাম, আপনি যে ছবিগুলো দেখাচ্ছিলেন,
মানে আমার সত্যি চোখ বড় বড় করে দেখার মতন ছবিগুলো, মানে আমি অবাকের পর অবাক হয়ে যাচ্ছিলাম, কি করে পসিবল এটা। মানে এই সার্জারি কলকাতায় আমরা করছি অলমোস্ট 25 বছর হয়ে গেছে করতে করতে। এই যে কথা বললে যে এই সার্জারি আমরা কলকাতায় করছি, আমরা কেন মনে করি যে কলকাতায় কোনো অ্যাডভান্সমেন্ট হবে না? কলকাতায় আমরা যে সার্জারি প্লাস্টিক সার্জারিতে করছি অ্যাটলিস্ট সেট ইজ অ্যাজ গুড অ্যাজ এনিওয়ের ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার কথা শুধু বলছি না, এনিওয়ের ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এগুলো এখানে মানে কসমেটিক সার্জারিতে অনেকেই খুব ভালো কাজ করছে, প্লাস্টিক সার্জারিতে খুব ভালো কাজ করছে। তো কলকাতা ইজ অ্যাকচুয়ালি নট ইনফিরিয়ার টু এনি আদার প্লেস। একদম স্যার, আপনি এটা বলবেন, আমি তাই এই প্রশ্নটা করলাম। কেননা আমরা সামনে দেখতে পাই না, মানে আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো আসে না সাধারণত। ধরুন আপনি যদি রাস্তায় চলেন তাহলে আপনি অ্যাড দেখতে পাবেন, প্রচুর ডক্টরসদের অ্যাড থাকে, কিন্তু এই ধরনের সার্জারিও যে কলকাতায় হচ্ছে সেটা সাধারণ কটা মানুষ জানে? হ্যাঁ, মানে নর্মালি সাধারণ মানুষ এমনিতে হয়তো জানে না, কিন্তু যদি কারো কোনো দুর্ঘটনা হয়েই গেল তখন কিন্তু একটু খোঁজ লাগালেই পেয়ে যাবে যে হ্যাঁ এটা করা যায়, এখানে হচ্ছে, আর ঠিকানাও পেয়ে যায় যে ওই জায়গায় চলে গেলে হয়ে যাবে। তো এখন কিন্তু অ্যাওয়ারনেস আছে এবং এটাও জানে যে কিভাবে যেতে হবে, কিভাবে পার্ট প্রিজার্ভ করতে হবে। বেশিরভাগ লোকে এখন এটা কিন্তু জেনে গেছে, তার জন্য অনেকটা অ্যাওয়ারনেস করতে হয়েছে। আমরা অনেক সময় আর্টিকেল লিখি, লোকজনকে বোঝাই কিভাবে করতে হবে। তো এখন গুগল আছে, লোকে গুগল খুলেও দেখে নিতে পারে, তখন ওরা বুঝে যায় যে কী করতে হবে, তারপর কন্ট্যাক্ট করে চলে আসে ওরা। আজকে এই যে আপনার সঙ্গে এই পডকাস্টটা করার মেন উদ্দেশ্য কিন্তু এটাই, যে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া, যারা আমাদের দর্শক রয়েছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আমাদের কলকাতায় কত ভালো ভালো কাজ হচ্ছে। এই যে কাজগুলো, মানে আমি সত্যি এখনো পর্যন্ত ছবিগুলো থেকে বেরোতে পারিনি, আমার মাথায় এখনো ছবিগুলো চলছে কোনো না কোনোভাবে। দর্শকদেরও আমি ডেফিনেটলি দেখাবো প্রত্যেকটা ছবি আপনি যেগুলো দেখিয়েছেন। যখন শুরু করেছিলেন একদম প্রথমে, মানে তখন কীরকম ছিল সব কিছু? তখন আমরা যখন এখানে মেডিকেল কলেজে যখন প্লাস্টিক সার্জারিতে কাজ করতাম তখন অত অ্যাডভান্স ছিল না, এখানে নলেজটাও সেরকম অ্যাডভান্স ছিল না, ইনস্ট্রুমেন্টেশনও অ্যাডভান্স ছিল না। তো সেই জন্য এখানে পড়াশোনা করার পর আমরা বাইরে গেলাম, 7 বছর ইংল্যান্ডে কাজ করলাম, যেখানে এই লাইনটা বেশি অ্যাডভান্স ছিল। তো ওখানে দেখার পর বোঝা গেল যে যেগুলো আমরা মনে করতাম যে এগুলো তো হয় না, এগুলো তো এক্সপেরিমেন্টাল, তখন বোঝা গেলো যে না এগুলো হয়। আর কি যখন সামনে তুমি নিজে দেখো যেটা হচ্ছে, তাহলে ইউ বিলিভ যে হ্যাঁ এটা হয়। তারপর তো করতে 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 যদি শেখার ইচ্ছা থাকে তো লোকে চেষ্টা করে করে শিখে নেয়। আপনি যখন ইংল্যান্ড থেকে ফিরলেন, ফিরে তারপর ভাবলেন যে কলকাতাতেই পুরো ইউনিটটা রেডি করবেন? হ্যাঁ, কলকাতায় ফেরা হয়েছে তো এটাই ভেবে যে আমরা এই কাজগুলো যে শিখেছি সেটা এসে আমরা এখানে করব। এবং তারপর যখন প্রথম এই যে ধরুন কসমেটিক সার্জারি, দুটো দিক, একটা হচ্ছে আপনি বললেন যে বডি পার্ট রিকনস্ট্রাকশনের পাশাপাশি কসমেটিক সার্জারি, ফিগার কারেকশন, এগুলো পরপর প্রত্যেকটা একটার পর একটা পার্ট চলে এসেছে। একটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, মানুষের বাঁচার জন্য প্রয়োজন, আরেকটা পার্ট হচ্ছে মানুষকে ভালো রাখার জন্য প্রয়োজন। দুটো পার্টই আপনি দেখেন, দুটো পার্টই আপনি সার্জারি করেন দু রকমই। সব থেকে বেশি কী ধরনের পেশেন্ট পান? পেশেন্ট তো অ্যাকচুয়ালি আমরা সব রকমই পাই, মানে কারো ইনজুরি হয়েছে সেই জন্য এসছে, ইনজুরি পর কিছু ডিফর্মিটি হয়েছে, কারো বার্ন হয়েছে বা বার্ন আগে হয়েছিল তার জন্য, বা কিছু ডিফর্মিটি হাতে বা মুখে হয়েছে। এছাড়া একটা সেগমেন্ট আছে যারা কোনো রোগ নেই কিন্তু ওরা বডি কিছু চেঞ্জ করতে চায়, যাকে তুমি বললে না বডি কারেকশন বা ফিগার কারেকশন। তো কেউ ধরুন মুখের ক্ষেত্রে অনেকেই আসে যারা একটু বয়স হয়ে গেছে, একটু স্কিন লুজ হয়েছে, ওরা চায় যে স্কিন কী করে আগের মতন হবে। কেউ চায় যে রিঙ্কলস হয়ে গেছে কিছু, কী করে ঠিক করা যাবে। কারো একটু ওয়েট বাড়ার জন্য ডবল চিন হয়ে গেছে, এখানে মনে হচ্ছে যে এটা একটু লুজ হয়ে গেছে, ওগুলো ঠিক করায়। অনেকেই বিয়ের আগে নাক কারো অত ভালো নয়, বসে আছে, ওরা চায় যে এর জন্য প্রবলেম হচ্ছে। মানে এখনো বিয়ের আগের ব্যাপারটা আছে? হ্যাঁ আছে, লোকে ওটা কিন্তু ইভেন এমনও আছে যে হয়তো সব হয়ে গেছে কথা, তাও ওরা যা শখের জন্য, যে এমন নয় যে ওর জন্য বিয়ে হবে না, ওরা একসঙ্গেই হয়তো এলো যে এটা নাকটা ঠিক করে দিন তো লোকে নাক ঠিক করায়। মানে বডিতে বিভিন্ন পার্টে। তাছাড়া কিছু কিছু লোকে অদ্ভুত ইচ্ছে থাকে, ওর বডি আমার দেখে হয়তো মনে হলো সব ঠিক আছে, ও
ও এসে বলে যে না না আমার লেপটা আমি চাই একটু মোটা হলে ভালো হয়, তো ওরকম সার্জারি লোকে করায়। মানে যখন আপনার মনে হচ্ছে যে তো ঠিকই আছে, তখন আপনারা বলেন নিজেরা যে এটা কেন করছো, প্রশ্ন করেন? হ্যাঁ, আমরা যখন মনে করি যে খুবই ঠিক আছে, ও যেটা করাচ্ছে ওটা খুব মানে দরকার নেই, তা আমরা কিন্তু বলে তো দিই যে আমি তোমার জায়গায় থাকলে নিজের নাককে হাত লাগাতে দিতাম না। এবার তারপরও কিন্তু যদি বলে যে না না এটা করে দিলে আমার ভালো লাগবে, তাহলে যদি মনে করি যে সত্যি ওর এটা প্রবলেম মনে করছে আর করলেও লাভ হবে, তাহলে করি। আর যদি দেখে মনে, অনেকেই থাকে যারা অ্যাকচুয়ালি প্রবলেম ওখানে নয়, প্রবলেম ব্রেনে আছে ওদের, ওরা মনে করছে যে এটা করলে ভালো হবে, কিন্তু এটা একটা মানে একরকম ডিসঅর্ডার আছে সাইকিয়াট্রিক, যাকে বলে বডি ডিসমরফোফোবিয়া, মানে নিজের বডি নিয়ে খুশি নয়। আচ্ছা, এরকম প্রচুর মানুষ আসে? আছে, যদি নাক তুমি করে দিলে তাহলে কিন্তু নেক্সট টাইম আসবে কান নিয়ে বলবে, বা এসে বলবে এটা তো ঠিক হয়ে গেল, আমার একটা কিন্তু এখানে চোয়ালটা কীরকম আছে এটা একটু ঠিক করে, তো দে কিপ অন লুকিং, সারাদিন ধরুন আয়নাই দেখছে। আপনারা সেক্ষেত্রে কি করেন তখন? তাদেরকে কি মানে কোনো রকম ভাবে সাজেস্ট করেন থেরাপি? তাদেরকে আমরা অ্যাকচুয়ালি যখন বুঝতে পাই যে এটা এরকম আছে, তাহলে ওদেরকে একটু বুঝিয়ে বাজিয়ে তারপর বাড়ির লোকের সঙ্গে কথা বলে বুঝাই যে এটা অ্যাকচুয়ালি একটা একরকম মেন্টাল ডিসঅর্ডারই ধরো, সাইকোলজিক্যাল, তার ট্রিটমেন্ট আছে। তো এমনি তো কাউকে বললে যে সাইকিয়াট্রিস্ট দেখতে যাও তো দেখতে চায় না, তো এটা তো নরমাল ফেনোমেনন মানুষের, তো সেটা কিন্তু বুঝিয়ে বাজিয়ে ওদেরকে একটু থেরাপিটা পাঠাতে হয়, বা কিছু লোকে ওষুধও লাগে, মানে এরকম কিন্তু অনেক হয়। আমি মানে একটা খুব ব্রাইট ছেলে যে পরে ডক্টর হয়েছে, ও এসছিল, বাবা ওকে নিয়ে এসছিল যে নাক নিয়ে খুব, ওই কান নিয়ে, তখন ওর কান কিন্তু একটু ছিল এরকম, অনেকেরই থাকে না এই টাইপে একটু প্রমিনেন্ট, হ্যাঁ, তো যে এটার জন্য পড়াশোনা করছে না, ক্লাস 11 না 12 ছিল, জয়েন্ট এন্ট্রেন্স দেবে, তো আমরা তখন ওটা করে দিলাম, ঠিক হয়ে গেল। কিছুদিন পরে এবার ছেলে এসে বলল নাকটা আমার প্রবলেম আছে, তখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল প্রবলেমটা ওর ব্রেনে চলছে। তো বাবাকে বোঝানো হলো, তারপর বাবা একবার এসে বলল যে ও তো এই পরীক্ষা দিল না, তারপর আমরা নাকটা কিছু একটা করে দিলাম যাতে খুশি থাকে, নেক্সট টাইম ও ভালো পরীক্ষায় পাস টাস করে মেডিকেল কলেজে ঢুকলো। তো ও এই ধরনের, কিন্তু ওর মাঝখানে কিন্তু আবার এসছিল মাঝখানে পড়ার সময়, না ওই বলে যে এবার এটা চাই সেটা চাই, আমরা ওকে একটু বুঝিয়ে বাজিয়ে থেরাপি করিয়ে যে এই নতুন মেশিন আসবে, তো মানে একটু ডিলে করে যাতে থেরাপি কাজ করে, থেরাপি কাজ করার পরও এগুলো বন্ধ হয়ে গেল। এটা একটা ডিসঅর্ডার, অনেকেই এরকম থাকে যাদের অ্যাকচুয়ালি প্রবলেম নেই, ব্রেন থেকে মনে করে যে আমার এটা ঠিক নেই, এটা ঠিক করতে হবে। অন দ্য আদার হ্যান্ড অনেকেই আছে যার সত্যি প্রবলেম আছে, হ্যাঁ, যার হয়তো দেখতে বাকি সব ঠিক আছে, নাক একটু শেপ ঠিক নয়, বা লেপটা যেরকম দেখলে ভালো লাগবে সেরকম নয়, বা এরকম হতে পারে যে বডিতে একনি হয়েছিল তার জন্য অনেক স্পট হয়ে গেছে, কোনো ছোটোখাটো ইনজুরির জন্য স্পট হয়ে গেছে, তো দেয়ার লট অফ প্রবলেম যেগুলো জেনুইন, যেগুলোকে কারেক্ট করলে ওই লোকের অনেক উপকার হবে। তো কসমেটিক সার্জারিটা কিন্তু পেশেন্টকে লাইফটা অনেকটা চেঞ্জ করে, ওদের কনফিডেন্স চেঞ্জ করে, একদম অনেকটাই তো কনফিডেন্স চেঞ্জ করে, অনেক চেঞ্জ করে। মানে এমনও ছেলে এসেছিল যে আমি খুব ভালো চাকরি পেয়েছি, আমার নাকের জন্য কীরকম লাগে, সবার সঙ্গে তো সামনাসামনি দেখা, অনেক কথা বলতে হবে, আমার তো লাইন এমন যে সঠিক, আমার নাকটা আপনি একটু ঠিক করে দিন, তা আমি চাকরি জয়েন করব। তো এরকমও লোক আছে, অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি। কীরকম সময় লাগে এই ধরনের অপারেশনের ক্ষেত্রে? এই ধরনের অপারেশনে রাফলি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর রিকভারি হতে নর্মালি যে কোনো বডিতে হিলিং হতে তো 7 দিন মতন সময় লাগে, কিন্তু ফুল রিকভারি হতে 1 মাস তো লেগেই যায়। 1 মাসে মোটামুটি আবার নর্মাল শেপে চলে আসবে? শেপে তো এসে যায় কিছু দিনের মধ্যেই, কিন্তু একটা অপারেশন হলো এই জায়গা একটুখানি রেডনেস থাকে, একটু সোয়েলিং থাকে, ওগুলো যেতে যেতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। সেই সময়টায় মানে ধরুন যে সময়টা রিকভারি ফেজ, ওই সময়টা আপনারা কি বলেন একটা মানুষকে? মানে আমরা আগেই বুঝিয়ে দিই যে যখন হবে তো তোমার কীরকম সময় লাগবে, কতদিন ধরো ব্যান্ডেজ থাকবে, কতদিন যদি স্টিচ কিছু বার করা থাকে থাকবে, তোমার ফাইনাল রেজাল্ট আসতে কতদিন সময় লাগবে, তোমার কতদিন তোমাকে এক্সপেক্টেড আছে, তো যাতে ওরা জানে যে কি করতে হবে, যে পরের দিন থেকেই একদম 100% নর্মাল হয়ে যাবে সেটা কিন্তু পসিবল নয়। তো সে কি হবে প্রসেস আমরা বুঝিয়ে রাখি, সো দ্যাট দে নো যে কি হবে। এই যে ধরুন এত ধরনের কসমেটিক সার্জারি, সব থেকে বেশি কোন সার্জারিটা আপনাদের করতে হয়?
কসমেটিক সার্জারির মধ্যে সবথেকে বেশি করতে হয় মুখের সার্জারিগুলো বেশি হয়, আর তার মধ্যে যাদের কোনো কারণে কিছু স্কার হয়ে গেছে, প্রিভিয়াস ইনজুরি হয়েছিল বা কোনো ফোড়া হয়েছিল বা কিছু একটা, ওগুলো সবচেয়ে বেশি করতে হয়। কেন খুব কমন, এগুলো খুব মাইনর সার্জারি, তাই তো? এগুলো রিলেটিভলি মাইনর সার্জারি, মানে সকালে করে বিকাল বাড়ি ছেড়ে দেওয়া যায় টাইপের সার্জারি, লোকাল অ্যানাস্থেসিয়াতে করা যায়। এই ছাড়া বেশিরভাগ লোকে নাকের সার্জারি করাতে চায়, আর বয়স একটু হলে লোকে ফেস লিফট বা ওই টাইপের সার্জারি করাতে চায়, কেউ বটক্স ফিলার এগুলো নিতে চায়। মানে আপনারা এগুলো করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি এখান থেকে একটা প্রশ্ন করব স্যার, মানে এই যে বোটক্স বা ফিলার প্রচুর দেখছি এখন আমরা চারপাশে, মানে টলিউড বলুন বলিউড বলুন, এখন সবখানেই দেখা যায়। শুধু টলিউড বলিউড নয়, এমন অনেক মানুষই আছেন যারা শখেও করান। এটা কি ভালো অ্যাকচুয়ালি? মানে এমনি বটক্স যদি প্রপারলি করা হয় তো ক্ষতি কিছু নেই, কিন্তু 6 মাস অন্তর অন্তর নিতে হয়। এফেক্টটা শর্ট। কারো যদি ধরো একটু রিঙ্কলিং হয়েছে, মাথায় লাইন্স হয়েছে, তো ওগুলো বটক্স দিলে টাইট হয়ে যাবে, স্কিনটা টাইট হয়ে যাবে, বাট কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে ওর এফেক্ট চলে যাবে আবার করতে। মানে এটা কন্টিনিউয়াস রেকারিং প্রসেসে চলতেই থাকবে? চলতে থাকতে হবে। বিভিন্ন লোকে বিভিন্ন কারণে নেয়, কারো যে এই এখানকার ম্যাসেটার মাসেলের মধ্যে নেয়, এটা শুরু হয়ে যায়, মুখটা একটু থিন দেখায়, শার্প দেখায়, তো কিন্তু নিতে হয় রেকারিং। 6 মাসে বেশি এফেক্ট থাকবে না। যদি ধরুন কেউ 2-3 বার নিল, তারপর ফিনান্সিয়াল কন্ডিশন হোক বা অন্য কোনো কারণে পসিবল হচ্ছে না, তখন কি হবে? তাহলে যেরকম আগে ছিল হয়ে যাবে। ক্ষতি হবে না? তার থেকে বেশি ক্ষতি কিছু হবে না তো? হবে না, কিন্তু অনেক সময় ভুলভাল দিলে বা ঠিক জায়গায় না দিলে বা এক জায়গায় বেশি দিয়ে দিলে, এমন হলো যে তুমি আইলিডে দিলে একদিকে মাসেল একটু উইক হয়ে রইলো, যতক্ষণ না বটক্স এফেক্ট যাচ্ছে একটা চোখ বড় একটা চোখ ছোট, এরকম হতে পারে। মানে আপনারা দেখেছেন এরকম? হয়। আর পার্শিয়াল প্যারালিসিস, মানে কিছু কিছু সাইড এফেক্টও থাকে। এবার বটক্সটা কিন্তু অন্য কারণেও ইউজ করা হয়। অনেকেরই থাকে যার হাতে ধরো খুব বেশি ঘাম হচ্ছে নর্মালি, তার বটক্স দিলে ওটা বন্ধ হয়ে যাবে। দে আর অলসো মেডিকেল কন্ডিশন যেখানে মাসেল খুব টাইট হয়ে যায়, ওখানে ওই মাসেলে দিলে ওই মাসেল লুজ হয়ে যাবে। তাই মেডিকেলি অনেক ইউজ আছে বটক্সের। কি কি সাইড এফেক্টস থাকে স্যার বোটক্সের? বটক্স হচ্ছে যদি একটা লিমিটেড ডোজে বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে ওটা একটু উইকনেস অফ মাসেল করতে পারে, বা প্রপার মাসেলসে প্রপার বেশি দিয়ে দিলে বা ওই এরিয়াটা, এটা তো একরকমের মাসেলকে টেম্পোরারি প্যারালাইজ উইক করে রাখে। ইটস একরকম টক্সিন যেটা মাসেলকে উইক করে। মাসেল উইক করার জন্য রিঙ্কেলসগুলো চলে যায়। কেন আমাদের যে হাইপার অ্যাক্টিভিটি মাসেল হয়, তো এই যে যারা এই করছে তো এই লাইন হয়ে যাচ্ছে, তো ওগুলোকে উইক করে দেয়। তো এবার বেশি দিলে বেশি উইক হয়ে যাবে, তখন আইলেপ গ্রুপিং হয়ে গেল, আইব্রো গ্রুপিং হয়ে গেল, মুখের একটা কর্নার গ্রুপ হয়ে, ওগুলো হতে পারে, খুব কমন নয়, কিন্তু যারা রেগুলার করে তারা জানে কিভাবে করতে হয়। কিন্তু এটা তো সবাই দিচ্ছে না আজকাল। মানে একটা বিউটি পার্লার দিলেও হয়তো দিয়ে দেবে, এখন দিচ্ছে তো। এটা তো অ্যাকচুয়ালি, আর ডক্টরের মধ্যেও বিভিন্ন স্পেশালিটি যাদের এটা কাজ নয় তারাও দিচ্ছে। এটা তো খুব রিস্কি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। তারা প্রপার তো পজিশনটাই হয়তো জানে না, ডোজটাও জানে না। মানে তো এটা তো এখন অনেকেই দিচ্ছে, তো সেই জন্য মাঝে মাঝে যে আমরা খবরের কাগজে পড়ি বা দিক ওদিক পড়ি যে এরকম মিশআপ হয়েছে, যেমন অনেক সময় কাগজে আসে যে অমুক মডেল লাইপোসাকশন করালো বা ফ্যাটি ইঞ্জেকশন করালো, ওর কিছু একটা প্রবলেম, মারা গেল। এটা হয় না? এটা হয়। মানে সেটা অ্যাবনর্মাল খুব একটা করতে গেলে কিন্তু প্রবলেমস হয়। এমনও হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে লোকে মারা গেছে। বলেন কি? মানে এটা তো শুনিনি কখনো। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টটা কিছুদিন আগেই ও মানে নন কোয়ালিফাইড যারা ডক্টরই নয়, ওরা করছে বিভিন্ন জায়গায় একটা রুমের মধ্যে ওই করে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। তার সাইড এফেক্ট বা টক্সিসিটি ওরা তো জানে না কি করতে হবে। একটা ডক্টর ওটা হলে তো বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে কিছু মেজার নেবে, বা এমন জায়গায় করা হবে যেখানে ফ্যাসিলিটিজ আছে যে সাইড এফেক্ট হলে ডিল করা যাবে। তো যারা এখন খুব চিপ হয়ে যাবে সেই জন্য যেখানে খুশি করিয়ে নিচ্ছে যে কোনো প্রসিজার, তাদেরই সাইড এফেক্ট বেশি হয়। যারা প্রপার সেন্টার্সে করাবে বা প্রপার ডক্টরের কাছে করাবে, তাদের কাছে কিন্তু সাইড এফেক্টটা খুব কম। তারা বিকজ দে নো হোয়াট টু ডু। হ্যাঁ, কেননা ধরুন মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে যদি একজন মানুষের মৃত্যু হয়, মানে এর থেকে খারাপ তো কিছু হতে পারে না। নিশ্চয়ই হয় না। অনেকেই কসমেটিক সার্জারি পরে যে কমপ্লিকেশন হয়ে অনেকেই প্রবলেম হয় বা ইভেন মারাও যায়।
তো সেটা তো অ্যাকচুয়ালি তোমার তো বডিতে যদি কোনো ডিসিজ ছিল তার অপারেশন করতে হয়, তাও লোকে মানতে পারে যে সিরিয়াস প্রবলেম ছিল। এবার তোমার কিছুই প্রবলেম নেই, তুমি নাক ঠিক করাতে গেলে তাতে তোমার কিছু মেজর কমপ্লিকেশন হয়, তাহলে তো এটা তো সমস্যার ডিফিকাল্ট। হ্যাঁ, খুব কমনলি হয় না এটা। কিন্তু মানে আপনারা এটা মানুষকে জানানোর জন্য কিছু করেন কি, মানে যে সব জায়গায় যে সব কিছু করা ঠিক নয়, এই অ্যাওয়ারনেসটা আনার জন্য কিছু করছেন কি? মানে এটার জন্য তো আমরা তো সবসময় বলি যে এই ফোরামে যে যেখানেই করবে আগে ভালো করে বুঝে করবে, যে জায়গাটা কীরকম, ডক্টরসের কোয়ালিফিকেশান কীরকম, কত রেগুলারলি এই অপারেশন বা ওই জিনিস করা হয়। কারণ অনেক পেশেন্ট অনেক সময় এসে জিজ্ঞেস করে আপনি এই অপারেশন কি আগে করেছেন? তো হি ইজ রাইট, কিন্তু যখন জিজ্ঞেস করছে যে এমন কিছু খারাপ নয় যে আমাকে যে না, তা আমরা বুঝিয়ে দিই হ্যাঁ এই অপারেশন আমরা রেগুলার করি, বা এই অপারেশন যদি আমরা বছরে 10-12ই করি, রেয়ার মানে অত কমন কন্ডিশনই নয়, সেটাও বুঝিয়ে দিই যে আমরা কিন্তু আমরা জানি হাউ টু ডু দিস। বা যদি কারো ধরুন কেউ আপনি যেমন বললেন যে হাতে পায়ে আঙুল ট্রান্সফার করা, যদি কেউ জিজ্ঞেস করে যে এরকম কি আপনি আমাকে দেখাতে পারেন না এটা কাজ করে, তাহলে আমরা ওদেরকে দেখিয়ে যে দেখো এরকম হয়েছে। হ্যাঁ, আপনি যে ছবি আপনার কাছে রয়েইছে ছবি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওরাও দেখে বুঝে যায় যে এক্স্যাক্টলি কি হবে। হ্যাঁ, তো একটা ক্লিয়ার পিকচার তাদের মাথায় চলে আসে। হ্যাঁ, অনেক সময় এমনও হয় যে আরেকটা যদি রুগী ওই ধরনের আছে যার হয়েছে, ও যদি রাজি থাকে কথা বলতে অন্য লোকের সঙ্গে, এরকম গ্রুপস থাকে, তাহলে আমরা ওই পেশেন্টকে তুমি যদি চাও ওনার সঙ্গে কথা বলতে পারো। নিজের মধ্যে ওরা অনেক কিছু ডিসকাস করে নেয়, বুঝে নেয়। তারপর বেশিরভাগ যদি ফার্স্ট পেশেন্ট যদি স্যাটিসফাইড ছিল, তাহলে ও বোঝাবে যে হ্যাঁ আমার তো কিছু প্রবলেম হয়নি, তাহলে সেকেন্ড লোকটা বুঝে নেয় যে করবে কি করবে না। স্যার, আমরা বোটক্স নিয়ে কথা বললাম, একটু লিপ ফিলার্সের দিকে আসি। হ্যাঁ, এখন কিন্তু প্রচুর কলেজে পড়া ছেলে মেয়েও মানে তারা কিন্তু লিপ ফিলার্স ইউজ করছে। এটা কি খুব ক্ষতি হয়ে যাচ্ছে? কেননা এত অল্প বয়সে এগুলো করানো কি ঠিক? না, এমনিতে ফিলার্সে ক্ষতি নেই, ফিলার্সগুলো অলসো টেম্পোরারি। কেউ 6 মাস থাকবে, কেউ 1 বছর, আর যারা লং লাস্টিং তারা 1.5 বছর থাকবে। তারপর যেখানে দেওয়া হয়েছিল ওই জায়গাটা আবার সেরকমই হয়ে যাবে। এবার অনেকেই সেরকম দরকার নেই। ইটস লাইক লোকে সারাদিন ওই ওয়ার্ল্ডেই ঘুরছে, যেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড। দেখে দেখে যে ওর লিপটা আমার তো এরকম আছে, আমি লিপটা চাই যে আমার লিপে এই সেন্টার পার্টটা একটু ফুল হবে। এবার ওখানে ফিলার নিলে ওই জায়গাটা একটু ফুল হয়ে যাবে। কোনো রকম ইনফেকশনের চান্স নেই? ইনফেকশন তো যে কোনো প্রসিজার করলে একটা খুব মিনিমাম চান্স থাকে, কিন্তু কেয়ারফুলি করলে ওগুলোতে ইনফেকশন নর্মালি হয় না। আপনার কি মনে হয় স্যার কোথাও এখন মানুষকে মানে এই প্লাস্টিকের দুনিয়াতে একটু প্লাস্টিক দেখতে হয়ে যাচ্ছে আস্তে আস্তে? একটা জেনারেশন এরকম হয়ে যাচ্ছে। আগে যেমন লোকে অপারেশন শুনেই ভয় পেত, এক্স্যাক্টলি, মানে আমরা তো এখনো ভয় পাই। আর এখন কিন্তু বেশ কিছু আছে ইয়াঙ্গার জেনারেশন যারা বলে যে কি ব্যাপার আছে, আমি জাস্ট যাবো, এটা করিয়ে চলে আসবো, কিছু প্রবলেম না। আচ্ছা, এই ধরনের কিন্তু অনেকেই, স্পেশালি যদি আমেরিকান সাইটস কোনো দেখেন তো দেখবে ইটস অ্যান অফিস প্রসিজার। অফিস প্রসিজার মানে যেমন আমি তোমার কাছে এসছি, তুমি এসছো, আমি কিছু একটা করে দিলাম, তুমি চলে গেলে হয়ে গেল। বাট অতটা অ্যাকচুয়ালি সিম্পল নয়। হ্যাঁ, এতটা ইজি নয়। কেন অফিস প্রসিজার ইয়েস, অনেক কিছু আছে যেটা তুমি সকাল ভর্তি হয়ে সার্জারি করিয়ে ইভিনিং বাড়ি যেতে পারো ভেরি ইজিলি। বাট তার মধ্যে অনেক কিছু হবে। তোমার অ্যানেস্থেসিয়া লাগলে তোমাকে অজ্ঞান করা হবে, তোমার যা যা অপারেশন করা হবে, তারপর তুমি 2-4 ঘন্টা রিকভার করবে, তারপর বাড়ি যাবে। এবং তারপরেও প্রপার কেয়ারে থাকতে হবে, কিছু প্রপার কেয়ারে থাকতে হবে। সে অত ছোট ব্যাপার হতে পারে, খুবই মাইনার একটা আঁচিল আছে, সে অবশ করে কেটে দিয়ে 10 মিনিটে ছেড়ে দেওয়া হলো, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু একটা প্রপার যে কোনো কসমেটিক সার্জারি হলে খুব যে মাইনার ব্যাপারটা নয়, মানে ফুল কেয়ার নিতে হয়। এখন অনেক মানুষকে একরকম দেখতে লাগে, এটা কি লক্ষ্য করেছেন আপনি? হ্যাঁ, অনেকে একরকম রাখে, তার দুটো কারণ আছে। একটা তো সবাই এক টাইপে মেকআপ করার চেষ্টা করে, আর একটা হচ্ছে যে সবাই চায় যে আমি এই ধরনেরই দেখাবো। একটা সোসাইটিতে একটা কনসেপ্ট এসে যায় যে দিস ইজ গুড লুকিং, দিস ইজ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যেমন যে এখন অনেকেই যে দেখছেন যে এদের ফিল্ম অ্যাক্ট্রেসেস হোক, মডেল হোক, নর্মাল লোক হোক, তারা বলে না আমার লিপ ঠিক লাগছে না, আমার লিপটা আমি অগমেন্ট করাবো, ফিলার নেব, বা ফ্যাট ইঞ্জেকশন হয় ফ্যাট ইঞ্জেকশন নেব। তো
দেখে ইউ মে ফিল যে খুব বেশি দরকার নেই, কারো কারো থাকে খুব থেন আছে দেখতে অড লাগে, বাট তোমার মনে হয় যে খুব একটা দরকার নেই। আমরা এমনও হয়েছে অনেক অ্যাক্ট্রেসেস যারা নিয়েছে আমাদের মনে হয় দেখে যে এটা কেন করলে, তো আগেই ভালো ছিল। এক্স্যাক্টলি, মানে এটা আপনারও মনে হয় তাহলে? হ্যাঁ, আমরা তো বুঝতে তো পাই কিছু চেঞ্জ করে নিয়েছে, এটা কি করেছে তাও বোঝা যায়, কারণ আমরা তো ওই কাজই করছি। কিন্তু অনেক সময় যে এটা তো আগে বেটার দেখাতো, বাট ওদের ব্রেনের মধ্যে আছে যে এটা করলে বেটার হবে, সে করে। এমন অনেক অ্যাক্ট্রেস রয়েছেন যারা হয়তো মানে আমাদের নজরে তাদের সৌন্দর্য নিয়ে আর কিছু বলার ছিল না, মানে এতটাই সুন্দর তারা ছিলেন। এখন জানি না কেন তারা কিছু চেঞ্জ করিয়েছেন, মানে এখন মনে হয় যেটা অন্য কেউ, মানে চিনতেই যেন কেমন একটা অসুবিধা হয়। হ্যাঁ, মানে এটাও একটা ট্রেন্ড আছে যে লোকে অত বেশি করিয়ে নেয় যে অনেকটা ডিফারেন্ট দেখায়, বোঝাই যায় যে করিয়েছে। মানে আসলে কসমেটিক সার্জারি মানে এমন যে অত সাটেল ওয়েতে চেঞ্জ হবে যে খুব একটা এক চোখে তোমাকে চেনার লোকও খুব বেশি বুঝতে পারবে না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা হয়ে যাবে। ইটস লাইক ধরুন ফেস লিফট কেউ করালো, এমন আমি জোরে টেনে দিলাম যে বোঝাই যাচ্ছে মুখ টেনে দেওয়া হয়েছে, এমন হাসি কান্না একরকম রিয়াকশন আসছে। আর যদি রাইট কারেকশন হয় তাহলে দেখতে ওর যে এজ ছিল সে 5 থেকে 10 বছর কম মনে হবে, কিন্তু মনে হবে সেম লোকই আছে, একটু 10 বছর ইয়াঙ্গার। এটা আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ না, মানে পুরো ব্যাপারটাকে একদম ভেবে চিনতে সেইভাবে করতে হয়, ভেবে চিন্তে করতে হয়। তাছাড়া পেশেন্টে অ্যাকচুয়াল এক্সপেকটেশন কী আছে সেটা বুঝবে, মানে পেশেন্টের এক্সপেকটেশন তুমি মিট যদি করতে পারবে দেন অনলি ইউ শুড ডু ইট। যদি মনে হয় যে ও যে চাইছে আমি পারবো না, তাহলে ইউ শুড টেল হিম যে এটা অ্যাকচুয়ালি পসিবল সম্ভব না, বা অ্যাটলিস্ট আমার পক্ষে করা সম্ভব না। কিন্তু স্যার এখন আপনি বলে দেবেন যে করা সম্ভব নয়, আরও হাজারটা জায়গা এখন তৈরি হয়ে গেছে যারা খুব কম খরচে প্রপার প্রসিডিওর ছাড়াই করে দেবে, তো ওদেরই কমপ্লিকেশন হয়। মানে এই ধরনের কেস আপনাদের কাছে আসে যারা ধরুন কোনো ভুল জায়গায় করিয়েছে, বিপদে পড়েছে, তারপর আপনার কাছে এসেছে? হ্যাঁ, এই ধরনের কেস মানে কসমেটিক সার্জারি দিয়েও আসে, আদারওয়াইজও আসে, রিকনস্ট্রাকটিভ সার্জারিতেও হয়। তাই যেখানে যারা জানে না তারা একটা কিছু করে দিয়েছে, তারপর কমপ্লিকেশন হয়েছে, তারপর পেশেন্ট খুঁজে খুঁজে আমাদের কাছে আসে। মানে কি কি ধরনের সমস্যা এখনো পর্যন্ত দেখেছেন? আমি বিশেষ করে জানতে চাইবো ইয়াং জেনারেশন, মানে টিনস অ্যান্ড মানে 20s যারা রয়েছেন তাদের জন্য কি ধরনের প্রবলেম দেখেছেন এখনো পর্যন্ত যে এই ভুল কসমেটিক সার্জারি করিয়ে বিপদে পড়তে? প্রবলেম ওদের ধরুন মেইনলি ধরো কোথাও গিয়ে ভুল ফিলার ইঞ্জেকশন নিল, সেটা পুয়ার কোয়ালিটি বা কী জানি কী দিয়েছে, স্কিনে তলা ইনফেকশন হয়ে গেল, ইনফেকশন হয়ে পুরো জিনিসটা উপরে স্কিনই ড্যামেজ হয়ে গেল। মানে একটা পেশেন্ট আমি দেখেছি যার এই ধরনের 2-4টে কিছু প্রসিজার করার পর অলমোস্ট ধরুন এমন ড্যামেজ হয়েছে টিস্যুতে, উনি ব্রেস্টে যে পুরো ব্রেস্ট প্রায় যেমন বাদ দেওয়ার মতনই হয়ে গেছে। তারপর ইমপ্লান্টও হয়েছিল, তার আগে কিছু ট্রিটমেন্ট করেছেন, তারপর যখন খারাপ হলো উনি বললো, অন্য লোক বললো এটাকে আমরা ইমপ্লান্ট করে দেবো, এবার ইমপ্লান্ট দেওয়ার পর ইমপ্লান্ট ইনফেক্ট হয়ে গেছে, ওটা বার করা হয়েছে, তারপর মানে দেখে মনে হচ্ছে যে আর কিছু বাকি নেই, টিস্যু সব ড্যামেজ হয়ে গেছে। তো তাদের অন্যভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছে যাতে নর্মাল অ্যাপিয়ারেন্স হয়। মানে সেখান থেকেও মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নরমাল লাইফে। যেমন ধরুন আমরা যেমন ক্যান্সারের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন করা হয়, ক্যান্সারে যদি ব্রেস্টে ক্যান্সার হয় তো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হয়, তো সেটা কিছু লোকে ওটা প্রবলেম নেই, ওরা মেনে নেয়। কিছু লোকে এক্সটার্নাল প্রস্থেসিস লাগায় যারা বাইরে এমনি থাকে, আর কিছু চায় যে আমার বডির মতন বানিয়ে দেওয়া। তো সেটা বানানো অনেক মেথড আছে, নিজে বডি টিস্যু নিয়ে বানানো যায়, ইমপ্লান্ট দিয়ে বানানো যায়। তো ওগুলো তো পসিবল। খুব ভালো একটা ব্যাপার, কেননা ধরুন অনেকেরই অল্প বয়সে হয়তো ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, অপারেশন করে বাদ দিতে হচ্ছে, তাদের তো একটা সাইকোলজিক্যাল প্রচণ্ড ট্রমায় চলে যান তারা, না একটা শকে চলে যান। তাদেরকে যদি ফিরিয়ে আনা যায় এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না। হ্যাঁ, তো এখন এটা খুবই কমন হয়ে গেছে, আগে লোকে অত ওই দিত না, গুরুত্ব দিত না। এখন কিন্তু অনেকেই ব্রেস্ট যদি সার্জারি করা হচ্ছে, কিছুটা অংশ বা পুরো ব্রেস্ট যদি বাদ দেওয়া যায় ওটাকে এখন রিকনস্ট্রাক্ট করে দেওয়া যায়। এটাই মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন, মানে একটা মানুষের মোটামুটি বাজেট কিরকম লাগতে পারে, একটা ওভারঅল আইডিয়া আমি জানতে চাইছি। মানে এটা ডিপেন্ডিং অন কী ধরনের প্রসিজার হবে, 1-1.5 লাখ থেকে 3 লাখ অবধি খরচ হতে পারে। তার মানে মানুষের পক্ষে পসিবল করানো, মানে এমনও কিছু নয় যেটা
সম্ভব হবে না এমনও নয়। এমন কিছু নয়, মানে এখন তো যেমন মেনলি যদি দেখেন তো দুটোই মেন প্রবলেম আজকের দিনে যারা ম্যাক্সিমাম, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টস ইনজুরি, একটা হচ্ছে ক্যান্সার। তো আমাদের ইন্ডিয়াতে যেমন মুখে ক্যান্সার খুব কমন, খুব বেড়ে গেছে। খুব ছিল আগেও, কারণ লোকে যে পান মশলা, গুটকা, পান, এগুলো জর্দা খায়, তম্বাকু, ওগুলো খাওয়ার জন্য ক্যান্সার তো ইন্ডিয়াতে খুবই কমন। ইন্ডিয়াতে তো ওরাল ক্যান্সার সবচেয়ে হাইয়েস্ট। এখন তো খুব সামনে আসে, যেহেতু আরো আনা হয় অ্যাকচুয়ালি। ওগুলোকে যখন অপারেশন করা হয় তখন তো মানে কারো অর্ধেক জ বার করে দেওয়া হলো, কারো টাং বার করে দেওয়া হলো, কারো পুরো গালের ভিতরে। তো ওগুলোকে তো আমরা রিকনস্ট্রাক্ট করি যাতে পুরোটা করা সম্ভব। ওটা পুরোটা, হ্যাঁ সম্ভব তো, ওটা আছে, সেটাই তো করা। মানে এমন হয় যে পুরো এখানে কেটে পুরো যদি ওই ছবি থাকলে বলতে তো কিছু বাকি নেই, তারপর রিকনস্ট্রাক্ট করার পর ওটা মনে হয় যে হ্যাঁ এটা তো অনেকটাই নর্মাল হয়ে গেছে। ফেসটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সে নর্মাল জীবনে ফিরে আসতে পারবে, খেতে পারবে, কথা বলতে পারবে, মুখটা দেখতে মুখে মতন হবে। যেমন এই যদি জ কেটে দেওয়া হয়, তা পা থেকে একটা বোন নিয়ে আমরা এটাকে বানিয়ে দিতে পারি সেম শেপে। অনেক সময় এমন হয় যে দেখে বুঝতেই পারবে না যে এটা নেই, তারপর পরে ওতে দাঁতও ফিট করা যায়। সো রিকনস্ট্রাকশন অনেক রকমই করা যায়। আর রইল যে তুমি বলছিলে যে কসমেটিক সার্জারি ব্যাপারে, কসমেটিক সার্জারিটা মানে পুরো বডিতেই লোকে করায়। পুরো বডিতে বলতে পুরো বডি মানে যারা মুখে তো করাচ্ছেই, তাছাড়া কেউ বললো হয়তো মনে করছে যে ওর বডি ওয়েট কমানোর জন্য আসে, কিন্তু বডি ওয়েট কমানোর ট্রিটমেন্ট লাইপোসাকশন নয়। লাইপোসাকশন হচ্ছে যার এমনি যে বডি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা থেকে ফ্যাট আর বেরোয় না, কারো একটা ফ্ল্যাঙ্কসে একটু বাল্জ হয়ে আছে আর যায় না, কারো কোনো পেটে, তল পেটে বা অপর পেটে যে দেখছি যে যতই করছি ওয়েট কমছে কিন্তু ওটা যায় না, কারো এখানে যা বলছি না যাচ্ছে, ওগুলো লাইপোসাকশন করলে পুরো শেপে এসে যায়। মানে সেটা কি পার্মানেন্ট? পার্মানেন্ট। অনেকেই বলেন যে লাইপোসাকশন পার্মানেন্ট নয়, আবারও করতে হতে পারে। না, সেটা যদি তোমার আজকে ওয়েট 60 কেজি আর তুমি কিছু বলজেজ আছে ঠিক করালে, তারপর তুমি খেয়ে খেয়ে 80 কেজি হয়ে গেলে, তাহলে তো সব জায়গায় বডিটা ফ্যাট যাবে, ওখানেও যাবে। কিন্তু আদারওয়াইজ যদি 2-4-5 কেজির মধ্যে আপ ডাউন থাকে আর যে বাল্জগুলো বার করে দেওয়া হয়েছে ওগুলো আবার হবে না। মানে এটা রিস্কি নয়, যদি প্রপার জায়গা থেকে করানো যায় তাহলে রিস্কি নয়। রিস্কি হয় যখন লোকে এক্সপেকটেশন 100 কেজি ওয়েট আছে, লোকে এসে বলে যে আমার লাইপোসাকশন করে দিন। এবার লাইপোসাকশনের লিমিট আছে, আপনি একবারে 6-7 কেজির বেশি ফ্যাট বার করতে পারেন না, কারণ শুধু ফ্যাট তো বেরোবে না, তার সঙ্গে বডি ফ্লুইড, একটু ব্লাড, সবই তো বেরোবে। তো আপনি যদি 6-7 কেজি বার করা মানে 7 কেজি কমবে, তো 100 থেকে 93 হলে তো কিছু সেরকম লাভ নেই না। তো তাহলে ওদেরকে বোঝাতে হয় যে ওদের বা 150 কেজি লোকও আসে, তাদের জন্য অন্য ধরনের সার্জারি, তারা ব্যারিয়াট্রিক সার্জারি করায়। ব্যারিয়াট্রিক সার্জারিটা সম্বন্ধে একটু বলুন আমাদের। ব্যারিয়াট্রিক সার্জারিটা অ্যাকচুয়ালি ব্যারিয়াট্রিক সার্জন করে, আমরা করি না, বাট ওটা বেসিক্যালি পেটের বিভিন্ন রকম সার্জারি হয়। কোনোটায় পেটের সাইজ ছোট করে দেয়, কোনোটায় পেটে ব্যান্ড দিয়ে টাইট করে দেয়, মানে মানুষ চাইলেও বেশি খেতে পারবে না, তাই তো? বা পেট থেকে ইন্টেস্টাইন কেমন বাইপাস করে দেয় যে খাবারটা অতটা অ্যাবজর্ব হবে না যেটা খাবে। বাপ রে বাপ, মানে কত কি করা সম্ভব। তো যেমন অনেকেই আছে না 200 কেজি ওজন হয়ে গেছে, এবার হয়তো শুনেছিলেন ইজিপ্ট থেকে একটা মহিলা আনা হয়েছিল যে খুবই 400 না 500 কেজি ওয়েট ছিল, বম্বেতে সার্জারি হয়েছিল। তো তাদের তো আর কোনো উপায় নেই, যার 150-200 কেজি ওয়েট, এগুলো করা হয়। কিন্তু যখন ওরা লাইপোসাকশনের জন্য আসে তাহলে ওরা কিন্তু রাইট ক্যান্ডিডেট নয়। লাইপোসাকশন বারবারও করা যায় না? বারবার করা যায়। কতদিনের গ্যাপ তাও? নর্মালি যে কোনো অপারেশন সেকেন্ড টাইম করলে মিনিমাম গ্যাপ ইজ 6 মান্থস, কিন্তু লাইপোসাকশন তো 6 মাস পর আবার করে লাভ নেই, যার আবার লাগবে সে 1-2 বছর পর হয়তো করাবে। মানে আপনার কাছ থেকে কথাগুলো শুনছি আর অবাক হচ্ছি, মানে এমন এমন ইনফরমেশন আপনি দিচ্ছেন আমাদের। এছাড়া আর কি ধরনের সার্জারি করাতে আসেন মানুষরা? মানে কসমেটিক সার্জারিতে তো বললাম, যেমন মুখ হলো, লাইপোসাকশন হলো, বিভিন্ন লোকে ব্রেস্ট সার্জারি করায়, ব্রেস্টে মানে যেমন ছোট থাকলে ইমপ্লান্ট দিয়ে বড় করাতে চায়, খুব লার্জ ব্রেস্ট অনেকের খুব প্রবলেম হয়, তাদের রিজেকশন সার্জারি হয়। এজ হয়ে গেলে যে ব্রেস্ট একটু লুজ হয়ে যায়, ওগুলোকে টাইট করা, যাকে ম্যাস্টোপ্যাক্সি, ওই ধরনের সার্জারি করায়। ক্যান্সার বলেছিলাম, ক্যান্সারে কাটা গেলে রিকনস্ট্রাকশন করা হয়।
পেটের ক্ষেত্রে প্রেগনেন্সির পর অনেকেই পেট একটু লুজ হয়ে যায়, স্কিন একটু ওই হয়ে যায়, এটা খুব বড় সমস্যা। তো ওটা কিন্তু যে অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক বলে কমন লোকে এখন, হ্যাঁ মানে আমরা টামি টাকটাই জানি। হ্যাঁ, তো টামি টাক যেটা বলে বেসিক্যালি ওই সার্জারি করলে ওই এক্সট্রা স্কিন যেটা নিচে হ্যাং করে গেছে ওগুলো বেরিয়ে যায়, দেখতে পেট আগের মতন হয়ে যায়। মানে এই সার্জারিগুলো মোটামুটি কিরকম একটা আইডিয়া, বাজেটের আইডিয়া আমাদের একটু? মানে যদি কারো টামি টাক করায় তো রাফলি 1.5-2 লাখ টাকা মতন খরচ হয়ে যায়। এবং মানে রিকভারি হতে হসপিটালে দু একদিন থাকতে হয়, আর তারপর ঘাগুলো শুকোতে ধরে রাখুন 2 সপ্তাহ লাগবে, স্টিচ শুকোতে, পুরোপুরি নর্মাল ফিল করতে কিন্তু 1 মাস লেগে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, মানে সেই ছুরি কাঁচি চালাতেই হবে এবং যথেষ্ট পরিমাণেই চালাতে হবে। হ্যাঁ, যদি প্রপার ফুল টামি টাক হয় তাহলে কিন্তু ওটা রিকভারি হতে একটু টাইম লাগে পেশেন্টের। মানে এরকম আপনারা করেছেন যারা ধরুন মানে অনেক প্রবলেমের মধ্যে ছিলেন, এখন একদম নর্মাল হয়ে গেছে? হ্যাঁ, এটা তো রেগুলার হতে থাকে, 2-3 দিন আগেই একটা করা হয়েছে। মানে এটা খুব কমন একটা ব্যাপার, টামিটাক এখন খুব কমন একটা সার্জারি। 2-3টে কারণ, একটা তো হচ্ছে যার অ্যাপিয়ারেন্স প্রবলেম হচ্ছে, বা অনেকেই হয় যে অত লুজ হ্যাং নিচে করে গেছে যে ওটা হাঁটতে প্রবলেম হচ্ছে, নিচে ঘেমে যায়, তার জন্য ইনফেকশন হয়, ওরকমও থাকে। এমনও হয় যে যার কাজ এরকম আছে যে ওই কাজটা মানে শো বিজনেসে আছে বা ওর জন্য হচ্ছে না কাজ। আর কারো কারো অত লুজ হয়ে যায় মাসলস অলসো, যে ওখান থেকে একরকম হার্নিয়া মতন হয়ে যায়, বাল্জ হয়ে যায়। আচ্ছা, তো তাদের সব সময় একটু কিছু করলে এখানে একটা বাল্জ হয়ে যায় হার্নিয়া মতো, তাদের তখন হার্নিয়া কারেক্টও করতে হয়, আর ওই এক্সট্রা স্কিনও। মানে আপনারা হার্নিয়া কারেকশনও করেন? খুব ডিফিকাল্ট টাইপে যদি ওয়ালে গ্যাপ থাকে তাহলে, মানে নর্মালি হার্নিয়া কারেকশনটা আদার সার্জনস করে, কিন্তু যদি তার সঙ্গে টামিটাক থাকে বা তার সঙ্গে যদি হার্নিয়াতে যদি অ্যাবডোমিনাল ওয়ালটা রিকনস্ট্রাক্ট করতে হয় তখন আমরা করি ওটা। কসমেটিক সার্জারি কোন মানুষদের করা উচিত নয়? মানে কোন পেশেন্ট এলে বলবে কি যে করা উচিত না? দেখো বেসিক্যালি যে এই যারা করাতে আসে, যাদের কসমেটিক সার্জারি মানে হচ্ছে ওর কোনো রোগ নেই, ওর ইচ্ছে আছে, ওর একটা ইচ্ছে আছে যে আমি এরকম দেখতে চাই বা এরকম হতে চাই। এবার যদি দেখে মনে হয় যে ও যেটা চাইছে সেটা আমি ফার্স্ট অফ অল করতে পারবো, ইটস পসিবল টু ডু ইট। সেকেন্ডলি যদি মনে হয় যে এটা যে বলছে ঠিকই বলছে, এর এই প্রবলেমটা একটু আছে, এটা করলে ওর ভালো লাগবে, আর প্লাস ওর মেন্টাল মেকআপ আর ওর এক্সপেকটেশন মনে হচ্ছে যে ঠিক আছে। যদি কেউ এসে হঠাৎ করে একটা ছবি দেখায় অন্য মানুষের মতন বলে যে এরকম নাক চাই, তাহলে আমি জানি যে ওই রকম নাকটা করা সম্ভবই নয়। আপনার সাথে এটাই কথা হচ্ছিল আমাদের অফ ক্যামেরা, মানে সত্যি সত্যি মানুষ এরকম মানে সেলিব্রিটিদের ছবি এনে বলে আমাদের এরকম বানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এরকম বলে যে আমার নাকটা এই ধরনের আমি নাক চাই, এটা এসে এমনও বলে যে আমি 1 ইঞ্চ উঁচু চাই। তো 1 ইঞ্চ উঁচু তো নাক করা যাবে না, ওটা স্কিনই ফেটে বেরিয়ে যাবে। তো লোকে অনেক রকম, যখন মনে হয় যে এটা পেশেন্ট যেটা বলছে ওটা ঠিক নয়, মানে সব থেকে মানে এরকম অ্যাবনর্মাল কোনো ঘটনা মনে পড়ছে যেটাতে মানে আপনাদেরও মনে হয়েছিল বাবারে মানে এটা কোনোভাবেই পসিবল নয়? হ্যাঁ, মানে একবার একজন লোক এসে বললো নাকটা স্লাইটলি একটু ব্যাকা ছিল, ও কিন্তু বলতো আমি নাকের জন্য দেখতে পাচ্ছি না, নাক ইজ কামিং ইন মাই ওয়ে অফ ভিশন। তো আমি তখন ওকে মানে অনেক রকমই বোঝানো হলো, তারপর বল না না আপনি আমার এটা ঠিক করে দিন। একে যদি আমি তো জানি এটা তো সত্যি হতেই পারে না, কারণ নাক কতই একটু একা বেঁকা তো চোখের সামনে এমন আসবে না যে ও দেখতে পারবে না। তো এই ধরনের যদি কেউ বলে তাহলে ওকে অপারেশন না করা ভালো। কিন্তু যদি দেখে মনে হয় যে হ্যাঁ ওর একটু প্রবলেম আছে, নাকটা একটু হয়তো ইনজুরির জন্য বেঁকে গেছে বা নাকটা একটু বসা আছে, ওর শার্প করলে ভালো লাগবে আর ও যেটা চাইছে ওটা এক্সপেক্টেড, তাহলে কিন্তু করে দেওয়া উচিত ওটা। স্যার আপনি বলছিলেন যে অনেক সেলিব্রিটিদের ছবি নিয়ে আসে, মানে এই ধরনের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কাদের কাদের ছবি নিয়ে আসেন মোটামুটি? মানে একবার একজন এসেছিল নাক দেখিয়ে, বলছে ঋত্বিক রোশনের দেখিয়ে যে এরকম নাক চাই। তা অনেকেরই অনেক রকম ছবি আনে, অনেকেই হলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছবি আনে যে একটু এরকম লেপ চাই। তো ওটা কিন্তু একটু ডেঞ্জারাস যারা ওই ধরনের ছবি দেখায়, তার কেন এটা তো ফ্যাক্ট যে একটা লোকের বডিতে কিছু চেঞ্জ করা যায়,
ওর মুখটা কিন্তু অন্য লোকের মতন করা যাবে না। তার মানে যেরকম আমরা সিনেমা সিরিয়ালে দেখি যে হঠাৎ করে মুখটা পুরো বদলে গেল একটা মানুষের, সেটা সম্ভব না নয়। না, পুরো বদলানো সম্ভব নয়। তোমার বডিটা এমন হতে পারে যে এমন কিছু ফিচার্স চেঞ্জ হলো যে একটু ডিফারেন্ট দেখাচ্ছ, এক চোখে হয়তো কেউ প্রথমে চিনতে পারলো না, কিন্তু যে তোমাকে চেনে সে চিনতে পারবে। এবার যে সিনেমাতে দেখায় ওটা তো মানে অন্য অ্যাক্টরকে নিয়ে এলো আর তারপর দেখিয়ে দিল যে কসমেটিক সার্জারি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু রিয়েল লাইফে সম্ভব নয়। হলিউডে তো এই ব্যাপারগুলো অনেক বছর আগে থেকেই দেখছি, মানে স্কিনের কালার কারেকশন থেকে শুরু করে সব কিছু। এই যে স্কিনের কালার কারেকশন, এটাও কি কসমেটিক সার্জারির মধ্যে কোনোভাবে পড়ে না, সেটা গ্লুটাথায়ন ইনজেকশন? নর্মালি ওটা গ্লুটাথায়ন ইনজেকশন দিয়েই করা হয়, আগে ইনজেকশন দেয় তারপর ট্যাবলেট দিয়ে ওটা মেনটেন করে। এবার এটা কসমেটিক সার্জন যারা কসমেটিক সার্জারি সারাদিন করছে তারাও এটা করে, ডার্মাটোলজিস্টও করে, মানে দুটোই করে, দুজনই করে। এটা কতটা সেফ? কেননা এখন কিন্তু চারিদিকে সবাই গ্লুটাথায়নের নাম জানে। মানে খুব যে কমপ্লিকেটেড বা দিলে খুব কমপ্লিকেশন হবে তা নয়, কিন্তু সুপারভিশনে করতে হয়। আইভি একটা মানে ওটা ইন্ট্রাভিনাস দিতে হয় গ্লুটাথায়ন ইনজেকশন। তো যে কোনো এই ধরনের ইনজেকশনে রিয়াকশন হওয়ার চান্স অনেক কিছুই থাকে। তারপর একটা দিলে তো শুধু হয় না, ওটা কয়েকদিন অন্তর অন্তর দিতে হয় কয়েকটা ডোজ, তারপর একটা শেড কালার লাইটার হয়ে যায়। মানে কয়েকটা আইভি নেওয়ার পর তারপরে আপনার এক টোন ডাউন হবে। হ্যাঁ, মানে একটা ডিফারেন্স বোঝা যাবে, একটু বোঝা যাবে, একটু বোঝা যাবে যে হ্যাঁ কালার লাইট হলো। তারপর ওটা কিছুদিন ট্যাবলেট দিয়ে মেনটেন করতে হয় গ্লুটাথায়নে। আমি ওটা যদিও নিজে কোনোদিন করিনি, বাট আমি জানি এরকম করা হয়। মানে কিরম ধরনের, এটাতে কিরকম বাজেট একটা মানুষের লাগতে পারে, একটা বেসিক আইডিয়া? এটাতে মানে সেরকম মানে অ্যাবাউট 50-60,000 কাছাকাছি খরচ হবে। মানে এক একটা সেশনে? এক একটা সেশনে 15-20,000 লাগবে, 3-4 মাস নিলে 60,000 লাগবে, তারপর যদি কন্টিনিউ রাখে তো আরও লাগবে। মানে এটাও সেই আপনার বোটক্সের মতো কন্টিনিউ রাখতে হবে? হ্যাঁ, বোটক্সও যেমন ছাড়তে পারবেন না, একবার নিলে 20,000-30,000 খরচ পড়বে, তারপর 6 মাস পর আবার নিতে হবে। মানে এটা তো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাওয়ার মতন একটা ব্যাপার। তো এটা তো করার তো সবার তো দরকারও নেই। আপনি কখনো ভেবেছেন এই সমস্ত নিজের উপর অ্যাপ্লাই করার কথা? না, আমি ভাবিনি। কেন, রিজন হচ্ছে যদি তুমি নিজে বডি নিয়ে যদি ইফ ইউ আর হ্যাপি, তাহলে কেন কিছু করবে? আমার তো নিজে মনে করি বিইং এ সার্জন অলসো, যে নিজে বডি তো খুব অসুবিধা হলেই হাত লাগাতে দেবে। তার মানে আপনি ভাবছেন, মানে আপনার মতো করে ভাবাটা জরুরি, কেননা আপনিও ভাবছেন, ধরুন আপনি মানুষের সঙ্গে মানুষের এই অপারেশনগুলো একটার পর একটা অপারেশন করে যাচ্ছেন, কিন্তু আপনার কখনো মনে হয় না যে নিজের উপরও কখনো অ্যাপ্লাই করি? না, আমার নিজের উপর যদি প্রবলেম হয় তো নিশ্চয়ই, আমার যেমন কিছু প্রবলেম হলো আমি করালাম অপারেশন, দ্যাট ইজ ওকে। কিন্তু কসমেটিক সার্জারি কখনোই না, নয়, তাই তো? কসমেটিক সার্জারি অফকোর্স করানো হয়নি। মনে হয় অনেক পেশেন্টকে আমরা বলে দিই যে এটা করাও না কিছু জিনিস। যেমন একটা পেশেন্টের ওর এখানে একটা ছোট লাম্প আছে, তা আমি বললাম এটা কিছু প্রবলেম নয়, আমি দেখে বুঝলাম এটা ক্যান্সারাস নয়, এটা বেনাইন একটা জিনিস আছে। আমার হাতে একটা আছে, ওকে দেখালাম, দেখো কিছু করছি না। তার 1-1.5 মাস পর আবার চলে এলো যে এটা তো দেখুন না, ঠিক লাগছে না এসে। তখন আমি বুঝলাম যে ওর ভয় হয়ে গেছে। মানে তুমি কি ভাবছো এটা ক্যান্সার? তো বললো হ্যাঁ ডক্টরবাবু, আপনি এটাকে বার করে দিন। তখন আমি ওটাকে বার করে দিলাম, ও খুব খুশি হয়ে গেল। কেন, কিছু লোকে মাথায় ভয় হয়ে যায় যে এই একটা আমার টিউমার হচ্ছে, কালকে অত ছিল, হয়তো বড় হয়নি, কিন্তু রোজ রোজ ফিল করছে, বলছে এটা বড় হয়ে গেছে, মনে হচ্ছে ব্যথা হচ্ছে আজকে। তখন যদি ওই জিনিস থাকে, কিন্তু আমরা তো যদি জানি তাহলে বলি যে এটা কিছু না করলে হবে, কিন্তু তাতে অনেকেই মেনে নেয়। ওদের বুঝিয়ে দিই যদি চেঞ্জ হবে কিছু ফিউচারে তাহলে এসে দেখাবে। আর কিছু লোক কিন্তু অত ভয় পেয়ে যায় জিনিস দেখে যে ওরা 2-3 বার আসে, তারপর মোরলেস বোঝা যায় যে এটা বার করে দিলে খুশি হবে। মানে তখন আপনাদের নিজেদেরও এটাও মনে হয় যে একে যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, নাহলে বারবার আসবে। বারবার আসবে, প্লাস ওর মনে ভয়, হি ইজ লিভিং ইন ফিয়ার যে আমার ক্যান্সার হচ্ছে। ওটা বেরিয়ে গেলে বা অ্যাপসি বলে দিল নট ক্যান্সার, হি ইজ হ্যাপি, ব্যাস। আমরা টামি টাক অবধি শুনলাম সার্জারির ক্ষেত্রে, আর কি কি সার্জারি রয়েছে? মানে টামি টাক হলো, তারপর আপনার কসমেটিকের মধ্যে যেরকম বলে লাইপোসাকশন, সব পার্টি হয়, থাই, হিপস। অনেকেরই যখন ওয়েট লুজ করে দেয়, এমন হয় অনেকেই যাদের প্রচুর ওয়েট লুজ হয়েছে, স্কিন একটু ঝুলে যায়, স্কিন সব ঝুলে যায় চারদিকে, ফ্রম আর্মস টু ফেস, চেস্ট, অ্যাবডোমেন, থাই। তো ওগুলোকে বডি কন্টুরিং বলা হয়, মানে ওই এক্সট্রা স্কিন ফ্যাটগুলো বার করে সারা বডি জুড়ে অপারেশন হয় তখন। হ্যাঁ, তখন যেখানে কারো কারো কোনো এরিয়াতে বেশি হয়,
যেরকম ওর প্রবলেমস থাকে সেই হিসাবে করা হয়। এই প্রত্যেকটা অপারেশনই তো যথেষ্ট পেইনফুল, তাই না? খুব পেনফুল হয় না, কেন ফার্স্ট অফ অল করার সময় তো অ্যানাস্থেসিয়া থাকে ফুল। তারপর আমরা এগুলোতে প্রচুর লোকাল অ্যানাস্থেসিয়া দিই, যাতে পেশেন্ট যখন জেগে ওঠেও কিছু ব্যথা পায় না। আর এটা নোন ফ্যাক্ট যে যদি ইমিডিয়েট পেন না হয় তাহলে পরেও পেন কম হয়। তো সেটা লোকাল অ্যানাস্থেসিয়া ইউজ করলে সঙ্গে তার সঙ্গে ভালো পেন কিলার ফার্স্ট 1 দিন 2 দিন দিলে যখন বেশি পেন হয় তাহলে পেশেন্টটা খুব একটা যে পেনফুল হয় না ওটা। ইনফ্যাক্ট কিছু কিছু লোক তো বলে যে আমি খুব একটা কিছু বুঝলাম না। চুলের ক্ষেত্রেও কি কিছু হয়? মানে চুলের ক্ষেত্রে যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট করে, ওটাই মেনলি হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। এই ছাড়া উইদাউট সার্জারি লোকে অনেক রকম জিনিস কসমেটিক্স ইউজ করে, হেয়ার ফাইবার ইউজ করে, কেউ উইক্স ইউজ করে। তো সেটা অনেক রকম এখন কসমেটিক প্রসিজার আছে। কারো আইব্রোতে প্রবলেমস থাকলে এখন মাইক্রো ব্লিডিং বলে, মানে একরকম কালার ওই ট্যাটুইং টাইপে করে দেয়। ট্যাটুইংটা সেগুলো কি আপনারা করেন? সেগুলো আমরা করি না, ওগুলো নর্মালি অনেক ডার্মাটোলজিস্ট করে, কিছু কিছু কসমেটিক সার্জনরাও করে, সেটা করে দেওয়া হয়, করে দেওয়া যায় ওগুলো। আমাদের চোখ রিলেটেড কোনো মানে এই ধরনের কোনো সার্জারি আছে কি? মানুষ চোখেরও কখনো শেপ চেঞ্জ করার কথা ভাবে? চোখে শেপ মানে চোখে যেটা হয় প্রবলেম সেটা হচ্ছে কারো কারো যাকে বলে না ব্যাগি আইলিড হয়ে গেছে, মানে খুব হ্যাং করে গেছে, ড্রুপি হয়ে গেছে উইথ এজ। কারো কারো ফ্যাট বাল্জ এসে যায় এখানে আপনার লোয়ার লিডে, আপার লিডে, এগুলোতে তখন দেখতে মনে হয় যে খুব টায়ার্ড। লোকের হয়তো অত এজ নয়, এজ মনে হচ্ছে। ওগুলোকে সার্জিক্যালি সেফ, হ্যাঁ সেফ। হ্যাঁ, এই ছাড়া অনেকেরই কোলেস্টেরল ডিপোজিট বলে, জেন্টেলেসমা বলে একটা জিনিস হয়, এখানে দেখবেন এখানে এখানে 3-4 জায়গায় সাদা সাদা হয়ে থাকে, সাদা সাদা হলদে রঙে একটা গ্রোথ মতন হয়ে আছে। ওগুলো দেখতে খুব অড লাগে, খুব খারাপ লাগে। অনেকের দেখা যায়, অনেকেই থাকে। আমরা বলি নরমালি যে কোলেস্টেরল থেকে হয়েছে, কোলেস্টেরল বলে, কিন্তু ওদের বেশি 100 এর মধ্যে 90 জনে কিন্তু কোলেস্টেরল টেস্ট করলে নর্মালি বেরোয়, 10%ই হাই থাকে। স্যার আপনারা কি জেন্ডার চেঞ্জ করার যে অপারেশনগুলো হয়, সার্জারিগুলো হয়, সেটাও করেন? হ্যাঁ, আমরা জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি যাকে বলে ওটাও করি, মানে মেল টু ফিমেল, ফিমেল টু মেল সার্জারি। এটা মানে পুরো জিনিসটা একটা প্রসেস আছে। একটা তো পার্ট হলো সার্জিক্যাল হবে, কিন্তু তার আগে অ্যাসেস করতে হয় যে এটা জেনুইন করা উচিত কি নয়। তার জন্য সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্টের ওপিনিয়ন লাগে দুজনে, যে হ্যাঁ পেশেন্ট করে অ্যাসেস করে মনে করে যে হ্যাঁ এটা ঠিক আছে, এর করা উচিত। তার সঙ্গে এন্ডোক্রিনোলজিস্ট লাগে যে হরমোন চেঞ্জ করবে, তার সঙ্গে সার্জারি লাগে। তো এটা পুরো একটা টিম ওয়ার্ক আছে এটা, কিন্তু হ্যাঁ প্লাস্টিক সার্জারি ওর একটা এসেনশিয়াল পার্ট অফ দ্যাট থিং। এই প্রসিডিয়ারটা মোটামুটি কত দিনের হয়? এই প্রসিডিয়ারটা মাল্টিপল প্রসিডিয়ার লাগে, কেন বিভিন্ন পার্টে, যেমন মেল টু ফিমেল হলে একরকম, ফিমেল টু মেল হলে একরকম সার্জারি লাগে। তো ওটা নর্মালি ভাগ ভাগ করে 2-3 ভাগে করা হয়। তারপর মধ্যে এমনও আছে যারা সব কিছু চায় না, তো ওই হাফ করেও ছেড়ে দেওয়া হয় অনেক। আচ্ছা, এবং এটা যথেষ্ট কস্টলি একটা প্রসেস? কস্টলি হবে কেন, মাল্টিপল ট্রিটমেন্ট লাগবে, মাল্টিপল সার্জারি লাগবে, এছাড়া একটা হরমোন ট্রিটমেন্ট, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস অফ ট্রিটমেন্ট। একটা ওভারঅল আইডিয়া দিতে পারেন স্যার কিরকম খরচ হতে পারে? মানে এই ধরনের যদি কেউ কমপ্লিট করতে যায় তাহলে 10 লাখ to 20 লাখ মতন খরচ হয়ে যাবে ওর। তার মানে যথেষ্ট ভালো খরচই রয়েছে। ভালো খরচ রয়েছে, এবং এটাতে রিস্কও থাকে প্রচুর, তাই না? রিস্ক কিছুটা থাকে, যেমন যে কোনো অপারেশনে থাকে, বাট খুব রিস্কি কিছু নয়। অপারেশনটা খুব কমনলি হয় আর সাকসেসফুলি থাকে। মানে আপনি বলছেন এই অপারেশনটা এখন কলকাতায় অনেকটা কমন হয়েছে? হ্যাঁ, আগে থেকে অনেকটা কমন। এখন কলকাতায়, ইন্ডিয়াতে এই জিনিসটা এখন অনেকটা কমন। কিছু লোক আছে যেটা এটা নিয়ে অনেকটা কাজ করছে। স্যার এবার একটু আপনার স্পেশালাইজেশনের দিকটায় আসি। মেনলি হচ্ছে হাতটা আপনার একটা কাজের জায়গা, মানে কি কি হয়, মানে হাত নিয়ে কি কি ধরনের অপারেশন করেন? হাতে যখন বলবেন জায়গায় হ্যান্ড সার্জারি যাকে বলে, হ্যান্ড সার্জারিটা লোকে খুব একটা বোঝে না, এটা আবার কী হলো হ্যান্ড সার্জারি, এটা কে হয়। এবার হ্যান্ড সার্জারি কিন্তু এখন ইন্ডিয়াতে, বাইরে তো ছিল একটা খুবই স্পেশালাইজড টপিক। যারা হ্যান্ডসটা বেশি করে তারা বোঝে, কেন হাতে এমনি আমরা হাতকে খুব একটা গুরুত্ব দিই না, ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যদি হাতে কোনো প্রবলেম হয় তখন বোঝা যায়। একটু মাইনর কেটে গেলেও তখন হাতে যে কিছু লিখতে পারছো না, কাজ করতে পারছো না, খেতে পারছো না। তো হাতে কিন্তু এভরিডে লাইফে অনেকটা যে রোল আছে সেটা আমরা সেরকম বুঝি না, যখন প্রবলেম হয় তখন বুঝি। এবার হাতে কি কি হতে পারে, হাতে
জন্মগত প্রথম জিনিস আছে, অনেকেই জন্মায় যার দুটো আঙুল জোড়া আছে, তিনটে আঙুল জোড়া আছে, বা সব কটাই জোড়া আছে। অনেকেই জন্মায় যার 5টে জায়গায় 6টা আঙুল আছে। অনেকেই থাকে যার আঙুল হয়নি, হ্যাঁ, একটা শুধু বুড়ো আঙুল আছে বা ওটাও নেই, শুধু পাম হয়েছে। অনেক রকম কনজেনাইটাল যে জন্মগত যে ডিফেক্টগুলো হয় ওগুলো হাতে হয়, ওগুলো কিন্তু ঠিক করা যায় সব। ধরো আঙুল যদি জোড়া আছে ওটাকে আলাদা করা যাবে, 6টা আছে তো ওটা একটা যেটা বাদ দেওয়া যাবে। যদি আঙুল তৈরি হয়নি তাহলে যদি সেরকম বাকি পার্ট থাকে তো পায়ে যদি আঙুল ঠিক আছে তো পায়ে দুটো আঙুল লাগিয়ে দিলে এরকম ধরতে পারবে, অন্তত একটা গ্রিপ তো হবে দুটো আঙুল থাকলে। তো অনেক কিছু করা যায়, এগুলো জন্মগত প্রবলেম আছে। এই ছাড়া যখন লোকের ইনজুরি খুব কমন, হাতে যখন কাজের জিনিস তো মানে ইনজুরি খুবই কমন। বাড়িতে রান্না করতে গিয়েও কেটে যেতে পারে, মিক্সার গ্রাইন্ডারে প্রচুর ইনজুরি হয়। লোকে যে মিক্সার গ্রাইন্ডারে হাত দিয়ে জারে রাখে, যদি লিড কোনো কারণে ওই হয়ে যায় তো হাত ঢুকে যায়। বলেন কি? এরকম প্রায় লোক আসে যে হাতে মাল্টিপল ওই ব্লেডটা মাল্টিপল কাট করে দিয়েছে, আঙুল কেটে গেছে, ভেরি কমন ইনজুরি। তো এই ইনজুরি হলো। এছাড়া যারা ফ্যাক্টরিতে কাজ করছে, মেশিনে হাত ঢুকে গেছে, অনেকটা স্কিন বেরিয়ে গেছে, হাড় ভেঙে গেছে, মাসল টেন্ডন কেটে গেছে। লোকের ছোট বাচ্চাদের বেশি হয়, দরজার মধ্যে আঙুল ঢুকে গেছে, পুরো কেটে থেতলে বেরিয়ে গেল। এইসব খুব কমন ইনজুরি। এছাড়া খুব কমন আছে যারা রেগে ফেগে কাঁচে হাত মেরে দিয়েছে, এখানে নার্ভ টেন্ডন মাসল সব কেটে গেছে, আর না সেন্স আছে হাতে, না নাড়াতে পারছে। বা সুইসাইডাল কেসগুলো আছে যারা মাল্টিপল নিজে কাট করে নিয়েছে। তো এগুলো হলো ইনজুরি। তারপর হাতে বার্ন হতে পারে, সে বার্নটা খুব সিরিয়াস হতে পারে, মাইনর বার্ন হতে পারে। অনেকেই হয় যে বার্ন হলো, স্কিন ড্যামেজ হয়ে গেলো, পরে আলো এরকম হাত পুরো অনেককে দেখা যায় মুঠো হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, হয়ে যাচ্ছে, নাড়াতে পারছে না। যে আমরা বলি বার্ন কন্ট্রাকচার, ওগুলোকে ঠিক করতে হয়। সেগুলো কি ঠিক করা যায় স্যার? সেগুলোকে ঠিক করা যায়, ওগুলোকে ফেরত নর্মাল মতন করা যায়। তো এইগুলো হলো তোমার যে ইনজুরি হচ্ছে। ইনজুরি ছাড়া অনেকেই পেনফুল কন্ডিশন হয় হাতে। যা একটা খুব কমন জিনিস হচ্ছে যাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। মানে বেসিক্যালি এখানে আমাদের যে নার্ভ যাচ্ছে হাতে, এখানে কোনো কারণে সোয়েলিং হলে ভিতরে আর নার্ভে চাপ পড়ে। আচ্ছা, তখন পুরো হাত অবশ হয়ে যায়, ঝিনঝিন করে, ব্যথা হয়, অনেকে ওই টেন্ডনের পেন বলেন, এরকম একটা জায়গায়, বলেন এরকম একটা কন্ডিশন আছে যেখানে এখানে পেন হয়। ওকে আমরা এমনি মানে মেডিকেল টার্মসে বলি ডিকুইডভেন্টেনোসান টেন্ডন। ওটা খুব পেনফুল, হাতে কাজ করতে পারে না। তো ওই সবকে কিন্তু একটা মাইনার টাইপের সার্জারি করলে ওগুলোকে ঠিক করে দেওয়া যায়। আচ্ছা, মানে এতে সার্জারি আগেও ট্রিটমেন্ট আছে। অনেক সময় এগুলোতে ইঞ্জেকশন দিয়ে দেখা হয়, ইঞ্জেকশন যদি কিওর হয়ে যায় ভালো, না হলে পরে সার্জারি লাগে। তো হাতের বিভিন্ন রকম প্রবলেম থাকে। লোকে আজকাল যেমন বাইক চালাচ্ছে প্রচুর, বাইকে লোকে বাইক চেনটা অন রেখে ক্লিন করে, খুব ওদের এই হ্যাবিট যে চলছে, ওরা মোবাইল দিচ্ছে, ওটা ঘুরছে বলে ক্লিন হয়ে গেল, তাহলে মানে অত কমন ইনজুরি যে বাইক চেনে আঙুলে মাথা কেটে বেরিয়ে গেল, বুড়ো আঙুলে মাথা কেটে বেরিয়ে গেল। এটা মানে অলমোস্ট 10-15 দিনে একটা করে আসে। সেটা তো আসে, যারা আসে না তার মানে আরও কত বেশি আছে। তো ওগুলোকে জুড়ে দেওয়া যায়। কারো যদি অ্যাক্সিডেন্টে হাত আঙুল পুরো কেটে দুভাগ হয়ে যায়, আর ওই কাটা অংশটা যদি অবস্থা ঠিক থাকে, এমন না যে মেশিনে ঢুকে পুরো থেতলে গেছে, তাহলে কিন্তু ওটা যদি প্রিজার্ভ করে নিয়ে আসে, প্রিজার্ভ করা কতটা সময়ের মধ্যে আনতে হবে? মানে এটা ডিপেন্ড করে কোন পার্ট আছে। যদি শুধু আঙুল আছে তো আঙুলের মধ্যে শুধু বোন, স্কিন আর নার্ভস আছে, ওখানে কোনো মাসলস নেই, তো ওটা বেশিক্ষণ থাকতে পারে। ওটাকে যদি আমরা ফ্রিজে রেখে দিই বা বরফের মধ্যে রেখে নিয়ে আসি, তো ওটা ডাইরেক্ট বরফে রাখতে হয় না, একটা পলিথিন ব্যাগে দিয়ে তারপর বরফে রেখে নিয়ে আসতে হয়। তো ওটা 12 ঘন্টা, 24 ঘন্টা, ইভেন 36 আওয়ার্স অবধি লাগানো যায়। আর যদি হাত উপরে কেটে যায়, যেখানে মাসলস অনেক আছে, ধরো এখান থেকে বা এখান থেকে, তাহলে কিন্তু 6 ঘন্টার মধ্যে বা যত ফাস্ট হয় তত করলে ভালো হয়। তো ওগুলোকে টাইমলি করলে ও হাতটা আবার কাজ করবে। সাকসেস রেট মোটামুটি কতটা হয় স্যার? যদি ইনজিওর্ড পার্টটা খুব খারাপ ইনজিওর্ড হয়নি, যে লাগানো মতন আছে, তাহলে সাকসেস রেট মোর দ্যান 90%। তাহলে তো বেশ ভালো। হ্যাঁ, ভালো। আপনি লিফট নিয়ে কথা বলছিলেন যে অনেকে লিফটে ইনজুরি হয় এবং মারাত্মক মারাত্মক ছবি আপনি আমাকে দেখালেন। মানে এটা আমার মনে হয় দর্শকদের জানা উচিত। মানে কিরম ধরনের কেস পান এই লিফট থেকে ইনজুরি নিয়ে? লিফট ইনজুরি হচ্ছে যেগুলো যে কোলাপসেবল ডোর লিফট আছে, যেমন তোমার বিল্ডিংয়ে আমি দেখলাম, তো ওই যে কোলাপসেবল ডোর, ওটা যখন অটোমেটিক মোডে থাকে
তখন যদি কেউ ধরুন আমি ওটা দরজা খুলতে যাচ্ছি, হঠাৎ করে উপর কেউ দিল, আমার হাত অর্ধেকটা ভিতরে আছে, আমার হাত ওতে আটকে যেতে পারে, আটকে গেলে কিন্তু টেনে পুরো বার করে দেওয়া, অনেক পুরো ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাবে, পুরো ছিঁড়ে নিয়ে। যেমন বাচ্চারা অনেক সময় কি করে খেলাধুলা করে, ওরা ওখানে যে একটা বাচ্চা ছিল ভিতরে কিছু বল ফল ছিল, হাত ঢুকিয়ে নিতে যাচ্ছে, আর কি উপরে বাটন প্রেস করে দিয়েছে, তো হাত ঢেকে পুরো হাত এখান থেকে এলবো থেকে টেনে বেরিয়ে গেল। তো ওগুলো টাইমে নিয়ে আসা হলো, আমরা জুড়ে দিলাম। অনেকেই বুড়ো আঙুল আটকে যাওয়াতে, যে এই করতে যাচ্ছে এখানে ওই দরজা আটকে গেল, টেনে বেরিয়ে গেল। তো এই ধরনের ইনজুরি কিন্তু এই কোলাপসিবল ডোর লিফটে কমন, এগুলো এখন খুব ডেঞ্জারাস, লোকে জানা উচিত। আর নর্মালি এই ধরনের লিফট এখন তো আর নতুন তৈরি হয় না, কিন্তু যেগুলো আগে ছিল সেগুলো আছে, ওখানে লিফটমেন্ট থাকা দরকার। আর না হলে অ্যাওয়ারনেস, কিন্তু বাচ্চাদেরকে তো তুমি কত বুঝিয়ে রাখতে পারবে, বেশিরভাগ বাচ্চাদের এই ইনজুরি হয়, কিন্তু বড়দেরও হয়েছে। মানে এরকম ধরনের কেস আপনারা প্রায় পান? এই ধরনের কেস মানে আমরা অনেকটাই পেয়েছি, মানে অত দিনের মধ্যে আমি 10-12টা কেস এরকম পেয়েছি, কারো পুরো হাত বেরিয়ে গেছে, কারো শুধু বুড়ো আঙুল বেরিয়ে গেছে। মানে আপনার কথা শুনছি মানে অবাক হচ্ছি, মানে কন্টিনিউয়াস, কেননা এমন এমন কাজ আপনারা করছেন। আমি যেটা বলছিলাম প্রথমে, যে আপনারা কিন্তু সত্যিকারের ম্যাজিশিয়ান। মানে আমরা যে জাদুগুলো দেখি, ম্যাজিকগুলো দেখি, সেগুলো আপনারা ডেইলি লাইফে করেন। মানে ম্যাজিশিয়ান এক্স্যাক্টলি বলা যাবে না, হ্যাঁ, কিন্তু অনেকটা ওই লোকের পক্ষে হয়তো খুবটা ওর ইউজফুল, ওর লাইফটা চেঞ্জ হয় হতে। একজনে যদি হাতে বুড়ো আঙুল বেরিয়ে গেছে, তাহলে আপনি যদি উইদাউট থাম ইউজ করে যদি কিছু করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট। আমি এই যে চায়ের কাপ, এই ছাড়া যদি নিতে যাবো তো হয়তো আমার উপরই পড়ে যাবে। হ্যাঁ, তো সে যদি নেই বা কাটা পড়ে গেছে, যদি কাটা পড়ে যায় আপনার কাছে, আপনি ওটাকে জুড়ে দিতে পারেন। যদি ওটা ড্যামেজ হয়ে গেছে বা আসতে পারলেন না, তো আপনি পা থেকে একটা আঙুল নিয়ে বড় আঙুল বানিয়ে দিতে পারেন। তো ওর লাইফে এটা অনেকটা চেঞ্জ হবে। মানে আপনি এরকম সার্জারি অনেকই করেছেন না? হ্যাঁ, আমরা এটা রেগুলার বেসিসে করতে থাকি। কারো কেটে গেছে ওটা জুড়ে দেওয়া, বা কেটে গেছিলো তখন আসতে পারেনি, পরে বানিয়ে দেওয়া, এইটা খুব কমন সার্জারি। স্যার, আপনি অ্যাসিড ভিকটিমদের কথা বলছিলেন, সেক্ষেত্রে অনেকেরই তো আমরা দেখি যে এই প্রবলেমটায় বা বার্ন কেসগুলো যেগুলো হয়, একদম শেপ চেঞ্জ হয়ে যায় মুখের বা বডির, সেগুলো কি ফিরিয়ে আনা সম্ভব? ওগুলোকে ফিরিয়ে আনা মানে একদম আগের মতন মুক্ত হবে না, কিন্তু ওদের অনেক প্রবলেমস, অ্যাসিডটা খুব ডিপ বার্নস করে। তো ওদের অনেকের এই চোখের আইসাইট চলে যায়, কারো আইলিডটা পুরো কন্ট্রাক্ট করে যায়, মানে খোলা থাকছে, চোখ বন্ধ হচ্ছে না, নাক ড্যামেজ হয়ে গেছে, মুখ ড্যামেজ হয়ে গেছে। ওগুলোকে কিন্তু পার্ট বাই পার্ট করে রিকনস্ট্রাক্ট করা যায়। কানটা আর্ধেক গলে বেরিয়ে গেছে, তো ওগুলোকে কিন্তু মাল্টিপল সার্জারি করে ওদেরকে মানে যতটা নর্মাল করা যায় সেটা করা যায়। তো তাতে কিন্তু পেশেন্ট প্রেজেন্টেবল হয়ে যায় টু সোসাইটি, নিজে আবার কাজে ফিরতে পারে। আর এই জিনিসটা তো যেহেতু বারবার হয়, এতে ওদের সাপোর্ট লাগে, মানে অনেক এনজিও আছে যারা ওদেরকে হেল্প করে। আর এই ধরনের কিছু এনজিওর সঙ্গে আমরা রেগুলার কাজ করি। আমরা হসপিটালের সঙ্গে কথা বলে ওগুলো একটু সাবসিডাইজ ওয়েতে ট্রিটমেন্ট করানো একটা অ্যারেঞ্জমেন্ট রাখি, যাতে ওরা এনজিও থ্রু করাতে পারে। কেননা যথেষ্ট খরচ সাপেক্ষ, অনেক খরচ, কারণ বারবার অপারেশন লাগছে। আপনার হয়তো একবারে নাক ঠিক করালো, একবারে কান করালো, কারণ একসঙ্গে তো সব কিছু হয় না, বা অনেক কিছু এমন থাকে যে একবারে করলে হবেও না, আপনাকে এক এক করে করতে হয় ওটা। স্যার, মানে বার্নের কেস আপনি বা অ্যাসিড অ্যাটাক এই ধরনের ঘটনাগুলোতে মানে কতটা সিভিয়ার কেস দেখেছেন এখনো পর্যন্ত, যেটা রিকভার করা গেছে ভালোভাবে? মানে সিভিয়ার তো আমরা অনেক দেখেছি, এমন একটা দেখেছি যেটা আমি তোমাকে ছবি দেখাইনি, দেখে তুমি ভয় পেয়ে যাবে। দেখে মনে হবে যে মানুষ না ভূত। ওই লোকটা দুটো চোখ গেছে, কিন্তু লোকের বহু সাহস আছে এখন, মানে আসে, অনেক কিছু ঠিক হয়েছে, অনেক কিছু করায়, কাজকর্ম একটু একটু করছে আবার। তো কিন্তু বেশিরভাগ লোকে হয়তো একটা চোখ ড্যামেজ হয়, একটা চোখে দেখতে পায়, দুটো চোখ গেলেই তো খুবই প্রবলেম আছে না, কিন্তু হ্যাঁ মানে খুব খারাপ কেসও দেখেছি আমরা। আপনারা সবসময় চেষ্টা করেন তাদেরকে যতটা সম্ভব নর্মাল লাইফে ফিরিয়ে দিতে? হ্যাঁ, যতটা পসিবল। প্রথম তো ওদের মানে হিল করে দিতে হবে, যাতে হিল করে যায়, ওন্স না থাকে, তারপর যতটা শেপ আনা যায়। ভীষণ ভালো লাগলো স্যার, মানে এত কিছু জানতে পারলাম, সত্যি মানে আপনারা সত্যিই ম্যাজিশিয়ান। অনেক ধন্যবাদ স্যার, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।